আব্দুল হাকিম বলছি। প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন প্রেসিডেন্ট হওয়াতে। বিআইএল যেহেতু মালিকদের সংগঠন, অর্থাৎ বীমা খাতের কোম্পানির মালিকদের সংগঠন, আমি সর্বপ্রথম যে বিষয়টা বলবো যে আপনি অনেকগুলো প্ল্যানের কথা বলেছেন, কিছু কাজের কথা বলেছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটা জিনিস খুবই মিসিং, যেটা আমরা খুবই প্রত্যাশা রাখি আপনাদের কাছ থেকে, যেটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করা উচিত। সেটা হচ্ছে বীমা দাবি পরিশোধের যে টাকা দেওয়া হচ্ছে না, যার ফলশ্রুতিতে আপনারা জানেন ইতিমধ্যে কিছু কোম্পানি তালাবদ্ধ করে বাসায় গিয়ে বসে থাকতে হচ্ছে, এবং এটা নিয়ে আপনাদের কোনো এই প্ল্যানের কথা এখানে শুনি নাই। এটা কেন, এটা কি গুরুত্ব দিচ্ছেন না নাকি? একটা কথা প্রচলন আছে যে কোনো এলাকায় যদি কোনো কোম্পানি যদি ভালোভাবে ম্যাচুরিটি টাকা পরিশোধ করে, তাহলে একজনে দেখা দেখি 10 জন এই খাতে আসার জন্য আগ্রহ প্রকাশ করে। ঠিক তেমনি ভাবে যখন একটা হাইপ উঠে যায় যে বীমা কোম্পানি মানে টাকা নেওয়া দেওয়া না, তখন এটা কিন্তু পুরো গ্রামবাসীকে অনীহার দিকে ঠেলে দেয়। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে আপনাদের এটা নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আর যেহেতু এই খাতে সবচেয়ে বেশি যেই কথাটা উঠে আসে সেটা হচ্ছে যে কোম্পানিগুলো টাকা নিয়ে মালিকরা খেয়ে চুপ করে বসে থাকে অথবা চলে যায়। তো যেহেতু আপনারা মালিকদের সংগঠনে প্রধান জায়গায় আপনি রয়েছেন, এগুলো নিয়ে কোনো কাজ করার সুযোগ আছে কিনা আপনাদের? যদি থাকে সেটা কিভাবে করতে চাচ্ছেন, একটু এই দুইটা জিনিস জানা। আমি এর সাথে সম্পূরক। আমি বাণিজ্য বার্তাতে কাজ করি। আমি ছোট্ট একটা পরিসংখ্যান দিই আপনার মতোই। জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে লাইফ এবং নন লাইফে সব বিমা দাবি জমেছে 6,215 কোটি টাকা। এর মধ্যে আপনার গ্লোবাল ইন্স্যুরেন্স, আপনার কোম্পানি, এটার অনিষ্পন্ন দাবি আছে 11,17,00,000 টাকা। এই সময় আপনি নিষ্পত্তি করেছেন আপনার কোম্পানি মাত্র 14% বিমা দাবি। এখন বিআই দীর্ঘদিন ধরে কাজ করছে। এখন এই দাবিগুলো নিষ্পত্তির জন্য ইতিপূর্বে কাজ করা হয়নি সেটা আমরা বলবো না, যথেষ্ট কাজ করা হয়েছে, অনেকেই বলেছেন, দাবি করেছেন। এই দাবিগুলো নিষ্পত্তির জন্য আপনারা সামনে কি করবেন, তাৎক্ষণিক কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? জি, আপনাদের ধন্যবাদ। আপনারা অত্যন্ত বলেছেন যে মূলধনের ভিতরে যদি যে বিমা দাবিটা, যারা বিমা করেন তারা যদি সময় মতো যে বিমা দাবিটা যদি না পান, তাহলে তো ধরেন এটা একটা হতাশা প্রকাশ পায়। এবং এটা যেভাবে প্রকাশ পাচ্ছে, তাহলে নতুন করে যে যিনি বিমা করবেন, যিনি ঝুঁকি রাখবেন, সেটা আসলে হবে কি? কথাগুলো খুবই সত্যি। তো আপনাদের এখানে এবং তার পাশাপাশিতে ভাই বলেছেন যে আমাদের যে নিজস্ব প্রতিষ্ঠান, আমার গ্লোবাল ইন্স্যুরেন্স, সেখানে হচ্ছে তাদের কথা কিছু বলেছেন। আসলে আপনাদেরকে রিয়েলিটিটা বুঝতে হবে। দেখেন, একটা বীমা সংগঠন যেটা প্রথম যে ইন্স্যুরেন্স কোম্পানি তৈরি হয় আমাদের বাংলাদেশের, যেমন ধরেন আমি ব্যাংকের কথা যদি বলি, ব্যাংকগুলিতে যেমন ধরেন নতুন ব্যাংক যখন আসে, তখন ওই নতুন ব্যাংককে সার্ভাইভ করার জন্য ওদের যে ডিপোজিট স্কিমগুলি করা হয়, ওদের বেনিফিটগুলি দেয়, সেই বেনিফিটগুলি বাংলাদেশ ব্যাংক তাদের জন্য ইন্টারেস্টের হার দিতে দেয়, কারণ ওর কাছ থেকেও কিন্তু টাকা রাখতে পারে না। তো এমনি ভাবে কিন্তু আমাদের যে বীমা খাতটা যেগুলো প্রথম আসে, এখন ধরেন এখানে যদি কোনো সাবসিডির যদি কোনো ব্যবস্থা থাকে, এখন ধরেন একটা বীমা সেক্টর কাজ করার পরে সেই বীমা সেক্টরে আমরা যেটা মনে করি সেটা ধরেন প্রত্যেকটা বীমাতে ইনভেস্টমেন্ট তুলনায় তারা যে কস্টিং, মানে একটা তাকে যে কস্টিংটা করতে পারে বীমাটা আহরণ করার জন্য, সেটা কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু অনেক বেশি। যদি এটা নিয়ে কিন্তু অনেক কথা বলতেছে যে আমাদের আসলে কস্টিংটা কমানোর জন্য, কিন্তু সেটাও কিন্তু ইচ্ছা করলে কিন্তু কমানো যাচ্ছে না। কারণ আমরা যে ধরেন এই সেক্টরটাকে এই বীমা আহরণ করার জন্য আমাদের কিন্তু পপুলেশনকে ইনভলভ করার জন্য এখন আমি যদি ডেভেলপমেন্ট অফিসারদেরকে যদি ধরেন আমি বীমা আহরণ করার জন্য বলি, তাকে যদি আমি কোনো বিনিময় না দিই, সে যদি নির্দিষ্ট পারিশ্রমিক যদি আমার কাছে ফিক্সড যদি না পায়, সে যদি তার জীবন শেষে যদি তার যেমন ধরেন যে ফ্যাসিলিটিসগুলি আছে, যেমন গ্র্যাচুইটি আছে, প্রভিডেন্ট ফান্ড আছে, বা বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলি আছে, সেই নিরাপত্তা যদি সে না পায়, তাহলে সে কেন আমার কোম্পানিতে জয়েন করবেন, কেন সে এই কোম্পানিতে আসবে? এই জিনিসগুলি কিন্তু অনেক বড় অভাব রয়েছে। আবার যদি ধরেন যে কোম্পানিগুলি এটা নিয়ে চিন্তা করে, তারা যদি এই কোম্পানিতে আসে, তাদেরকে যদি ইনভলভ করে, তাহলে কিন্তু তার কস্টিং এর কিন্তু অনেক হয়ে যায়। কিন্তু এই যে ব্যাপারগুলি, এটা নিয়ে কিন্তু আসলে আমাদের যে সংস্থাগুলি যারা আমাদের নিয়ন্ত্রণ সংস্থা আছে, তারা কিন্তু এই জিনিসগুলি বোঝা উচিত। এটা একটা ব্যাপার। আর যে
যেটা আপনি বলেছেন যে বীমা দাবিগুলি অনেকে পরিশোধ করতে পারছেন না, যারা পুরাতন যারা অর্গানাইজেশন যারা আছেন, জীবন বীমার ক্ষেত্রে যে প্রবলেমগুলি সবচেয়ে বেশি হচ্ছে সেটা হলো কি একটা ম্যাচিউর করতে দেখেন 12 বছর থেকে 15 ইয়ার্স আপনি 25 ইয়ার্স পরে কিন্তু দিতে হয়। তো এই যে আমি তাদের যে টাকাটা নিচ্ছি যেহেতু 15 বছর 20 বছর আর 25 বছর পর তাদের দিব এবং এই ইনভেস্টমেন্ট করা, এরা এই টাকাটা নিয়ে যে ইনভেস্টমেন্ট করবে সেই জায়গাগুলিতেও কিন্তু যদি সঠিকভাবে এই ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা দিয়ে দেয়। মানে আমাদের যে নিয়ন্ত্রক সীমাটা আছে যে আমি আমাদের যে টাকাগুলি নিলাম এই টাকাগুলি যে ব্যবহার করো, কারণ আমি একটা একটা বীমা পলিসি নিলাম, এই টাকাটা যদি আমি ব্যাংকে রাখি বা আমি যদি মনে করেন একটা ব্যাংকে রাখার পর আমাকে কত রুপি চাই, কিন্তু আমাকে তো দিতে হবে তার থেকে আরো বেশি। তো আমাকে যদি এটা ইনভেস্টমেন্ট করার যদি জায়গাটা প্রসার করতে, এটাকে যদি স্ট্র্যাটেজি করে সেইভাবে যদি কাজ করা শুরু করে দিত তাহলে কিন্তু একটা বড় ধরনের সুবিধা। তো এই জন্য অনেকে করেছে কি, যেমন ধরো হয়তো বিভিন্ন ফিক্সড অ্যাসেটের দিকে চলে গেছে। আজকে দেখেন অনেক ইন্স্যুরেন্সে বলা হয় তারা বীমা দিতে পারছে, কিন্তু তারা কিন্তু এই টাকাগুলি নিয়ে তারা অ্যাসেট করে ফেলেছে, মনে করেছে যে অ্যাসেটগুলি হাতে নেই, কিন্তু অ্যাসেট ইচ্ছা করলে আসলে বিক্রি করা যায়। কিন্তু আপনি এই বীমা কোম্পানি যদি একটা হিসাব করেন যে ওর থেকে যতটুকু বীমা দাবি পাবে তার থেকে ওর অ্যাসেটের পরিমাণ কিন্তু কয়েকশো এবং হাজার গুণ বৃদ্ধি, হয়তো তারা ওটা বিক্রি করে দিতে পারবে। এটা আমাদের মাথায় আছে। আমরা এটা চিন্তা করছি যে আমরা তাদেরকে প্রয়োজন প্রেশার দিই, যে বলবো যে তুমি অ্যাসেট করেছো এদের টাকা দিয়ে, অত প্রয়োজন তুমি অ্যাসেট সেল করো, তুমি অ্যাসেট সেল করে দাবি পরিশোধ করো, কারণ তুমি আজকে যেটা করতেছো সেটা করার কারণে কিন্তু আমাদের এই সেক্টরটা কাছে ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ আমাদেরকে সিসি দিচ্ছে। তা আমরা যে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি বলছি, আপনি আজকে কোনো সমাজের সামাজিকতা অনুষ্ঠানে যেতে পারবেন না, তবে যে এই সামাজিকতা আসে টাকা। তো এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জিং, আমরা এটা নিয়ে কাজ করব এবং আমাদের সাথে